প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে আজকে যে ক্লাসটি নিয়ে আলোচনা করব সেটা হলো তোমাদের এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, তোমাদের যে ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ, এই অধ্যায়টি থেকে আমি তোমাদেরকে কয়েকটি ক্লাস নিয়ে দিয়েছি অবশ্যই। ঠিক আছে, তো বেসিক কিছু আলোচনা তোমাদেরকে এই ক্লাসের থেকে আমি ব্যাপকভাবে করে দিয়েছি। সেই ক্ষেত্রে আজকে যে ক্লাসটি আজকে তোমাদেরকে নিচ্ছি সেটা হলো তোমাদের বরিশাল বোর্ড 2015 সনে যে অঙ্কটি এসেছিল। মূলত বোর্ড প্রশ্নগুলো আমাদের সকলের জন্যই খুব গুরুত্বপূর্ণ। আমাদের স্টুডেন্টদের একটা আইডিয়া আছে এরকম যে আসলে সহজ প্রশ্ন হলে এটা তো ইম্পর্টেন্ট হয় না, কঠিন প্রশ্ন ইম্পর্টেন্ট, কিন্তু আসলে এই আইডিয়াটা সম্পূর্ণ ভুল। আসলে কি একটা প্রশ্ন গুরুত্বপূর্ণ হতে হলে কিন্তু কঠিন সহজ ব্যাপার না। তো সেই ক্ষেত্রে তোমাদেরকে আমি একটা কথা বলবো যে তোমরা প্রত্যেকেই বোর্ড প্রশ্নগুলো, যে এই বিগত বছরগুলো বোর্ড প্রশ্নগুলো তোমরা একটু দেখবা, কারণ বোর্ড প্রশ্নের ভিতরে অনেক গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য লুকিয়ে থাকে, উপযোগী। যা হোক প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আমি তাহলে যে প্রশ্নটি আলোচনা করছি সেটা দেখো। এখানে আমাদের এই 2015 সনে যে 6 নম্বর প্রশ্নটি তোমাদের বোর্ড প্রশ্নে যে এসেছিল সেটা কি, বিবিধ দেনাদার এত টাকা, অনাদায়ী পাওনা এত টাকা, অনাদায়ী পাওনা সঞ্চিতি এত টাকা। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে যখন বেসিক ক্লাস নিয়েছিলাম তখন আমি হয়তো তোমাকে বলেছিলাম কি যে মিলের ভিতরে যে আমাদের তথ্যগুলো থাকবে, অর্থাৎ এই বক্সের মধ্যে যে তথ্যগুলো থাকবে এ থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে পুরাতন ব্যালেন্স, এটা দিয়ে আমাদের কোনো জাবেদা দিতে হবে না। আর বিবিধ দেনাদারের যে পরিমাণটা থাকবে আমাদের এই বক্সের মধ্যে, এইটা দিয়ে আমাদের কখনো কোনো জাবেদা হবে না। এই ব্যতীত অনাদায়ী পাওনা যদি থাকে আমাদের এই অনাদায়ী পাওনা দিয়ে আমরা জাবেদা দিব। ঠিক আছে, আর দেনাদার যদি নতুন কোনো দেনাদার হয় কিংবা অনাদায়ী এই নতুন করে যতটুকু যা হবে পার্সেন্ট অথবা নতুন করে, এইগুলো দিয়ে আমাদের জাবেদা হবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে দেখো এখানে কি বলেছে আমাদের তথ্য, বিবিধ দেনাদারে এত টাকা অনাদায়ী পাওনা হিসেবে হিসাবভুক্ত করতে হবে, অবশিষ্ট দেনাদারের 5% অনাদায়ী পাওনা সঞ্চিতি সৃষ্টি করতে হবে। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, এখান থেকে প্রশ্ন বলা হয়েছে যে 2014 সালে 31 ডিসেম্বর তারিখে অনাদায়ী পাওনা সঞ্চিতি উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করো। খ নম্বরে বলেছে অনাদায়ী পাওনা এবং অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাখিলা দাও। অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। অনাদায়ী পাওনা হিসাব মানে হলো অনাদায়ী পাওনা খতিয়ান, অনাদায়ী পাওনা সঞ্চিতি মানে হলো অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। তো প্রিয় শিক্ষার্থী, সেই ক্ষেত্রে আমাদের খ নাম্বারটা হলো আমাদের মূল হিসাবে, এবং জাবেদাটা পারলে বাকিটা এমনি অটো আমাদের সব হয়ে যায়। যাই হোক, আমি তোমাদের ক নাম্বারটা নিয়ে আলোচনা করি। প্রথমে অনাদায়ী পাওনা সঞ্চিতি উদ্বৃত্ত। আজটুকু হবে, দেখো আমাদের দেনাদার ছিল 94,000 টাকা। এই 94,000 টাকা থেকে নতুন অনাদায়ী দেনা আমাদের কত হয়েছে, আমাদের 4,000 টাকা। তাহলে এই টাকা থেকে আমাদের নতুন যেটা, এটা আমাদের বাদ যাবে। দেওয়া মিলে যেটা, এটা কিন্তু লিখিত, এইটা আমাদের বাদ যাবে না। দেনাদার থেকে বাদ যাবে সমন্বয় যে যতটুকু আছে, হ্যাঁ, ওই এটাকে বলা হবে অলিখিত বা হিসাবভুক্ত করতে হবে, লিখে দিচ্ছে। ঠিক আছে, তো এটা হিসাবভুক্ত করবো। হিসাবভুক্ত করা মানে হলো কি, এটা থেকে আমরা বাদ দিব। বাদ দেওয়ার পরে আমাদের যে টাকা হবে, এই টাকার পর আমাদের 5% দিলে আমাদের আনসারটা চলে আসবে। তো দেখো প্রিয় শিক্ষার্থী, এই কাজটা এখানে তোমাদেরকে করা হয়েছে যে এটা থেকে এটা বাদ দেওয়া হয়েছে, 90,000 আসছে, 90,000 5% দিলে আমাদের হয়ে গেছে 4,500। এটা হলো আমাদের ক নম্বরের আনসার আমাদের হয়ে গেল। যাই হোক প্রিয় শিক্ষার্থী, এখন বলা হয়েছে অনাদায়ী পাওনা ও অনাদায়ী পাওনা সঞ্চিতি সংক্রান্ত জাবেদা দাও। তো প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে যে কথা বলেছিলাম যে তাহলে আমাদের মিলে যে অনাদায়ী পাওনা আছে, এই অনাদায়ী পাওনা এইটা দিয়ে আমাদের একটা জাবেদা দিতে হবে, এইটা দিয়ে আমাদের জাবেদা দিতে হবে, দুইটাকে সমন্বয় করে একটা জাবেদা দিতে হবে। ঠিক আছে, এরপরে আমাদের আবার এই যে 5% আমাদের যে ধরেছে, এইটাকে মানে ওইটার সাথে এটা সমন্বয় করে আমাদের জাবেদা দিতে হবে। তাহলে এখন দেখো আমাদের জাবেদাগুলো কিভাবে আসবে। তো প্রিয় শিক্ষার্থী, এখন প্রথমে তো অনাদায়ী পাওনা সঞ্চিতি প্রাপ্য হিসাব ক্রেডিট, অর্থাৎ ব্যয় মিলে যে এটা থাকবে, অনাদায়ীটা থাকবে, অর্থাৎ এটাকে বলা হয় হিসাবভুক্ত অনাদায়ী। এই অনাদায়ী দিয়ে আমাদের একটা জাবেদা দিতে হয় প্রথমে। এটা আমি তোমাদের বেসিক ক্লাসে আলোচনা করে দিয়েছিলাম যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট, এই জাবেদাটি হবে। আচ্ছা, এরপরে তোমাদের সমন্বয় যে অনাদায়ী পাওনা থাকবে, এই যে 4,000 টাকা, এই 4,000 টাকা দিয়ে আমাদের একটা জাবেদা দিতে হবে। এই জাবেদাটা কি হবে, অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। আচ্ছা, তাহলে এখানে আমাদের দুইটা জাবেদা হয়ে গেল। এখন একটা কথা মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটা হলো যে তৃতীয় একটা জাবেদা হবে আমাদের, এটা অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ক্রেডিট, আমরা একটা জাবেদা করব। ঠিক আছে, তাহলে এইগুলোকে আমরা কি করলাম, এই সবগুলোকে আমরা যোগ করলাম। যোগ করে আমাদের যেই টাকাটা নামছে, এই টাকা থেকে আমরা কি করলাম, আমরা এই টাকাটাকে বাদ দিয়ে দিলাম, অর্থাৎ যে পুরাতন যেটা আছে এই ক্রেডিট পাশে এই পুরাতন এটাকে বাদ দিয়ে দিব। বাদ দেওয়ার পরে যে টাকাটা হবে, এটা দিয়ে আমরা এই জাবেদাটা করে ফেলবো। তাহলে আমাদের ডেবিট ক্রেডিটে আমরা টাকাটা নেমে গেল।
এখন দেখো প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় হলো যে এই যে টাকাটা, এই টাকাটা আমরা যদি একটু বিশদ আয় বিবরণীর সাথে কল্পনা, মানে আর্থিক অবস্থা বিবরণীর সাথে কল্পনা করি, তাহলে আর্থিক অবস্থা বিবরণীতে বিশদ আয় বিবরণীতে কি আমরা এই সেম সিস্টেমেই কাজ করে কিন্তু আমরা এই টাকাটা নিয়ে যেতাম না। ভাবে বিশদ আয় বিবরণীর সাথে, বিশদ আয় বিবরণী বলতে পারো বা লাভ লোকসান হিসাব বলতে পারো। তো বিশদ আয় বিবরণীর সাথে যেটা জাবেদাটা হবে, এটা আমাদের মনে রাখতে হবে যে অনাদায়ী পাওনা মোট আমাদের যা আছে হয়, ঠিক আছে, লিখিত অলিখিত, এইটাকে আমরা যোগ করব। পার্সেন্টে যে টাকা আসবে এইটাকেও আমরা বের করে এইটাকে আমরা যোগ করব। যোগ করে তা থেকে অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে পুরাতন, এই পুরাতনটাকে আমরা বাদ দিব। তা আমি যদি এক কথায় বলি, তোমরা একটু লক্ষ্য করবো যে বিশদ আয় বিবরণীতে যখন তোমরা আর্থিক অবস্থা বিবরণীতে বিশদ আয় বিবরণী প্রস্তুত করো, ওই বিশদ আয় বিবরণীতে তোমরা কতটুকু টাকা নিতা, এটা এই এন্ট্রি যদি থাকে তাহলে কি করতা তোমরা, সেখানে একটু লক্ষ্য করো তো। তোমরা কোথা কি অনাদায়ী পাওনা ব্যয় মিলে যেটা থাকবে এইটা, যোগ নতুন অনাদায়ী পাওনা সমন্বয় যেটা থাকবে এইটা, এরপরে কি করবো তোমরা, যোগ নতুন অনাদায়ী পাওনা সঞ্চিতি, এই যে পার্সেন্টে যে টাকাটা বের হবে এইটা, এটাকে যোগ করো। এই তিনটা জিনিসকে যোগ করো, যোগ করে পুরাতনটা বাদ দিয়ে দাও, তাই না? তেমন ভাবেই আমাদের এখানেও কাজটা করিতে হইবে যে এই সেম প্রক্রিয়ায় আমাদের যোগ বিয়োগের কাজগুলো করে এই টাকা তোমরা কি করতা, বিশদ আয় বিবরণীতে ডেবিটে নিয়ে যেতা। ঠিক আছে, ডেবিটে নিয়ে যেটা বলতে খরচ হিসাবে দেখাতা, ওইটা কি ডেবিটে নিয়ে যাওয়া বলে, তাহলে খরচ হিসাবে দেখাতা। এখানেও সেম কাজটি করেই আমাদের ওই টাকাটাই আমাদের করতে হবে বিশদ আয় বিবরণ ডেবিট আর অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। এই তাইলে আমাদের এই যে চারটি জাবেদা আমাদের হলো, এই চারটি জাবেদার আলোকেই আমাদের এভাবে যে কোনো অঙ্কের আমাদের এরকম ভাবে জাবেদাগুলো করতে হবে। একটা হলো রেওয়া মিলে মানে বা বক্সের মধ্যে যেটা থাকবে এটা দিয়ে একটা জাবেদা হবে। দ্বিতীয় হলো অনাদায়ী পাওনা যদি সমন্বয় থাকে এটা দিয়ে একটা জাবেদা হবে। তৃতীয় হলো এই দুটো থেকে কাজ করে এই মানে এগুলো যোগ বিয়োগ ফল দিয়ে একটা জাবেদা হবে। আর তৃতীয়ত এই যে টাকাটা দিয়ে আমরা যে জাবেদা করলাম, ফাইনালি আমরা এটা কি বিশদ আয় বিবরণীতে আমরা হিসাবভূত করার জন্যই কিন্তু আমরা এই কাজটা করি, তাই না? এই জন্য বিশদ আয় বিবরণ ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, এই জাবেদাটা হয়ে গেল। আচ্ছা দেখো প্রিয় শিক্ষার্থী, বোর্ডের প্রশ্ন তো আমি তোমাদের এখানে এই জন্য টাকাটা কিভাবে বের করে দেবো আমি যোগ বিয়োগ তোমাদের এখানে করে দিয়েছি। আচ্ছা যাও, এখন দেখো আমাদের গ নাম্বারে কি বলেছে, গ নাম্বারে বলছে অনাদায়ী পাওনা হিসাব ও অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব প্রস্তুত করো। তাহলে এটা কি আমি তোমাদের আগেই বলেছি, এটা হলো অনাদায়ী পাওনার খতিয়ান আর অনাদায়ী পাওনা সঞ্চিতির খতিয়ান। তো এখন বিষয় হলো যে জাবেদা পারবে সে এই জিনিসটা তার কাছে পাওয়া খুবই সহজ হয়ে যাবে। তারপর আমি একটু আলোচনা করে দিচ্ছি, সেটা হলো অনাদায়ী পাওনা হিসাব। দেখো অনাদায়ী পাওনা হিসাব তোমরা এখন একটু জাবেদাটাকে ফলো করবো। জাবেদাটাকে ফলো করলে আমাদের দেখো এই যে আমাদের অনাদায়ী পাওনা কোথায় কোথায় হয়েছে, প্রথম জাবেদা অনাদায়ী পাওনা নেই, দ্বিতীয় জাবেদা অনাদায়ী পাওনা নেই, তৃতীয় জাবেদায় আমাদের আসছে অনাদায়ী পাওনা হিসাব ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। তাহলে অনাদায়ী পাওনা আমরা কি এটার সাথে যে অপোজিট এন্ট্রিটা থাকবে এই এন্ট্রিটা লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি। এই অনাদায়ী পাওনা সঞ্চিতি লিখে আমাদের অনাদায়ী পাওনা ডেবিট আছে, এই যে ডেবিট আছে টাকা, এটা আমরা কি করবো, আমরা ডেবিটে নিয়ে যাবো। আমরা এটাকে চলমান পদ্ধতিতে আমরা একটা জেভ করবো, জেভ করে এই টাকাটা আমরা এখানে ডেবিটে নিয়ে যাব। আচ্ছা দ্বিতীয় পরবর্তী জাবেদা আমাদের কি হয়েছে, বিশদ আয় বিবরণী ডেবিট, অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট। তাহলে আমরা বিশদ আয় বিবরণী লিখবো, লিখে অনাদায়ী পাওনা হিসাব ক্রেডিট, এই ক্রেডিটে টাকা নিয়ে যাবো। তাহলে এখানে আছে আমাদের ডেবিটে আছে আমাদের ৮২৫০ টাকা, আর এখানে আসছে আবার ৮২৫০ টাকা। তাহলে এই টাকা থেকে যদি এই টাকা আমরা বাদ দিই, যেহেতু এটা ডেবিট এটা ক্রেডিট, তাহলে আমাদের কি হবে, জিরো হয়ে যাবে। তাহলে এখানে আমরা হয়তো একটা জিরো লিখে দিতে পারি, অথবা একটা টান দিয়ে দিতে পারি, অথবা ব্ল্যাঙ্ক রেখে দিতে পারি, অর্থাৎ এখানে কোনো ব্যালেন্সই আমাদের নামবে না। এভাবে তোমাদের মনে রাখতে হবে যে এই চ্যাপ্টার থেকে অনাদায়ী পাওনা হিসাব যদি কখনো করতে বলে, অ্যাকচুয়ালি বাস্তবিকতা হলো এটা কখনোই ব্যালেন্স হয় না, প্রতি বছরই এরকম জিরো হয়ে যায়। ঠিক আছে, কারণ এই জাবেদা দুইটা তো প্রতি বছরই সেম হয়, অর্থাৎ যতটুকু টাকা ডেবিটে হয় ততটুকু ক্রেডিটে হয়, এই জন্য এটা মানে হয়ে যায়, জিরো হয়ে যায় সবসময়। আচ্ছা যা হোক প্রিয় শিক্ষার্থী, তারপরে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব। অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব যখন আমরা করবো তখন আমাদের মনে রাখতে হবে পুরাতন যদি একটা ব্যালেন্স থাকে, যদি থাকে বলতে এটা বিশেষ করে সবসময় আমাদের থাকে আর কি অঙ্কে, এই যে ব্যালেন্সটা, এই ব্যালেন্সটা হলো ক্রেডিট ব্যালেন্স। তাহলে অনাদায়ী পাওনা সঞ্চিতি খতিয়ান যখন করবো তখন এই ক্রেডিট ব্যালেন্সটা নিয়ে আমাদের কাজ আগে শুরু করতে হবে। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী, এই যে অনাদায়ী পাওনা সঞ্চিতি, তাহলে এই ক্রেডিট ব্যালেন্সে ওই যে টাকাটা হয়েছিল এই টাকাটাই আমরা ব্যালেন্স বিডি হিসেবে ওই টাকাটা আমাদের আগেই যেবে নামিয়ে দিতে হবে। তাহলে আমরা লিখলাম ব্যালেন্স বিডি। ব্যালেন্স বিডি লেখার পরে এখন দেখো প্রিয় শিক্ষার্থী, এখন এখানে অনাদায়ী পাওনা সঞ্চিতি হয়েছিল ডেবিট, তাই না? আমাদের লিখবো অনাদায়ী পাওনা সঞ্চিতি, এটাও আমাদের ডেবিটে ক্রেডিটে কি ছিল, প্রাপ্য হিসাব। তাহলে ক্রেডিটে প্রাপ্য হিসাব থাকলে আমরা এখানে কি করবো, প্রাপ্য হিসাব লিখবো। প্রাপ্য হিসাব লিখে এই যে টাকাটা এটা ডেবিটে আমরা এটা লিখবো। লিখে
লিখে আমরা কি করব, এই টাকা থেকে এই টাকাকে বাদ দিব, বাদ দিলে আমাদের হবে কত, 250 টাকা। যেহেতু এটা ক্রেডিটে আছে এটা ডেবিটে আছে, ক্রেডিট থেকে ডেবিট বাদ দিয়ে আমাদের 250 টাকা, এটা যেহেতু ক্রেডিটটাই বড় ছিল এই জন্য ক্রেডিট পাশেই নামবে। আচ্ছা, নামার পরে আমাদের পরবর্তী জাবেদাটা কি ছিল দেখো প্রিয় শিক্ষার্থী, পরবর্তী জাবেদাটাও আমাদের সেম হয়েছিল যে অনাদায়ী পাওনা সঞ্চিতি হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। এখানে আর একটা কথা তোমাদের বলে রাখি, সেটা হলো যে তোমরা কিন্তু চাইলে এই দুইটা কিন্তু একটা জাবেদায় করতে পারতা, ঠিক আছে। সেই ক্ষেত্রে এই টাকা যোগ করে একটা জাবেদায় করতে পারতা, যেহেতু করা হয় নাই সেহেতু দুইটা এই আমাদের আলাদা লিখতে হবে। তাহলে আমরা সেম সিস্টেমে আমরা লিখলাম প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ডেবিট লিখে আমাদের এই টাকা ডেবিটে আসছে। এখন একটা ব্যাপার দেখো, এইটা ছিল ক্রেডিট, এইটা আছে ডেবিট, তাহলে ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, বিয়োগ হয়ে যেহেতু ডেবিটের টাকাটা বড় তাহলে আমাদের ডেবিটের কলামে নেমে যাবে, আমাদের ডেবিট কলামে টাকাটা নেমে গেল। এরপরে আমাদের তৃতীয় জাবেদা আমাদের কি হয়েছে, তৃতীয় জাবেদাটাই আমাদের হয়েছে আবার এখানে তোমরা দেখো যে অনাদায়ী পাওনা ডেবিট আর অনাদায়ী পাওনা সঞ্চিতি ক্রেডিট। এরপর পরের জাবেদায় কিন্তু অনাদায়ী পাওনার সঞ্চিত নাই, অর্থাৎ যেখানে অনাদায়ী পাওনার সঞ্চিত থাকবে ঠিক ওইটা ওই জায়গা ধরে ধরেই আমরা ট্রান্সফার করব। তাহলে অনাদায়ী পাওনার সঞ্চিতি ক্রেডিট, আমাদের ক্রেডিটের টাকা হয়েছে ৮২৫০ টাকা। তাহলে আমরা কি করবো, আবার অনাদায়ী পাওনা হিসাব লিখবো, লিখে ক্রেডিটে আছে ৮২৫০ টাকা, আমরা ৮২৫০ টাকা লিখবো। এখন আবার দেখো এইটা আছে ডেবিট, এটা আছে ক্রেডিট, ডেবিট ক্রেডিট বিয়োগ হবে, বিয়োগ হয়ে যেহেতু এটা ক্রেডিটের টাকাটা বড় এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের ক্রেডিটের টাকাটা নামবে, ঠিক আছে। যেটা বড় ওই কলামে ওই পাশে আমাদের টাকাটা নামবে, এটা থেকে এটা বাদ দিয়ে এটা টাকাটা নেমে গেল। যা হোক প্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এই অনাদায়ী পাওনা সঞ্চিতি আমাদের কি হয়ে গেল, সঞ্চিতি হিসাব হয়ে গেল। তো এভাবে আমাদের আমাদের তিনটাই এখন কমপ্লিট হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, একটা বিষয় হলো যে এটা হচ্ছে যেটাতে আমি আলোচনা করলাম এটা কিন্তু একটা বোর্ডের প্রশ্ন। তোমরা একটা চিন্তা করো যে এই প্রশ্নটা আসলে যদি কোনো স্টুডেন্টের পরীক্ষা হলে বসে কলম মুখে দিয়ে বসে থাকে তাহলে কিন্তু এটা সমাধান করতে ঘন্টাখানিক সময়ও লাগতে পারে, কিন্তু যেই স্টুডেন্ট পেরে যাবে এই স্টুডেন্টও কিন্তু আমার মনে হয় এই অঙ্কটা করতে সর্বোচ্চ তার 8 থেকে 10 মিনিট বা 12 মিনিট এরকম সময় লাগবে, ঠিক আছে। এই চ্যাপ্টার থেকে আসলে এরকম সহজ অঙ্ক হয়, বিশেষ করে আমরা সবসময় দেখতে পাই, ঠিক আছে। যদি কোনো স্টুডেন্ট একটু ভালোভাবে এই চ্যাপ্টারটা নিয়ে করে পড়াশোনা করে তাহলে খুব সহজেই সে এখান থেকে 10-এর মধ্যে 10 মার্ক রেখে দিতে পারে। সেই ক্ষেত্রে আমি এটার উপরে তোমাদের আরো ক্লাস দিয়েছি, ঠিক আছে। প্রয়োজন হয় আমি আরো ক্লাস দিব, বিভিন্ন বোর্ড পরীক্ষা প্রশ্নপত্র ধরেও আমি তোমাদেরকে এটার উপর সলিউশন দিয়ে দিচ্ছি। সেই ক্ষেত্রে আমার এই চ্যানেল ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, বেল বাটনটি অন করে দাও যাতে যে কোনো ভিডিও দিলে নোটিফিকেশনটা তোমরা খুব সহজেই পেয়ে যাও। আর যারা অলরেডি দিয়ে দিয়েছো তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।